ডার্ক ডিজায়ার, দুর্বা অ্যাকশন। পর্ব 1 থেকে 4। কাঁদতে কাঁদতে রেজিস্ট্রি পেপার ভিজিয়ে ফেলেছে তরু। কোনোভাবেই সে এই বিয়ে করবে না। মরে গেলেও সাইন করবে না। পাশে দাঁড়ানো মার্জিয়া বেগম চুলের মুঠি চেপে ধরে পর পর দুটো থাপ্পড় মারলেন তরুকে। মেঝেতে ধপ করে পড়ে গেল তরু। ব্যথায় আর্তনাদ করে উঠল, কিন্তু একটুও মায়া হলো না মার্জিয়ার। আবারও চুলের মুঠি ধরে বসালো। সাইন কর। করব না। আবারও থাপ্পড় মারলেন মার্জিয়া। এবার ঠোঁটের এক পাশ কেটে গেল তরুর। তবুও সে সাইন করবে না। সামনে পায়ের উপর পা তুলে বসে আছে নির্দয় লোকটা। এক দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। তরু মুখ ফিরিয়ে নিল। গলায় দড়ি দিবে, তবু সে এই লোকটাকে বিয়ে করবে না। মৃন্ময় মার্জিয়াকে ইশারা করল। মার্জিয়া তৎক্ষণাৎ তরুকে টেনে হিঁচড়ে মৃন্ময়ের পায়ের কাছে ফেলল। মুখ তুলল তরু। মৃন্ময় আলগোছে তরুর মুখের সামনে থেকে চুলগুলো সরিয়ে দিল। কানের কাছে মুখ নিয়ে কি যেন বলল ফিসফিসিয়ে। মুহূর্তেই কেঁপে উঠল তরু। মাত্র কয়েক সেকেন্ডে সে সাইন করে ফেলল। তরুর কাপা হাত থেকে কলমটা গড়িয়ে মেঝেতে পড়ে গেল। সই করা পেপার মৃন্ময়ের হাতে চলে গেল মুহূর্তেই। ঠান্ডা নির্লিপ্ততা চোখে সে কাগজের দিকে তাকিয়ে একরকম সন্তুষ্টির হাসি খেলাল ঠোঁটে। মৃন্ময়ের কানে বলা কথাগুলো যেন বিষের মতো গিলে ফেলেছে তরুকে। প্রতিটি শব্দ এখনো কানে বাজছে, বুকের গভীরে জমে থাকা এক অজানা আতঙ্ক যেন ছিঁড়ে খাচ্ছে তার শ্বাস। মার্জিয়া বেগম তৃপ্তির নিঃশ্বাস ফেললেন, যেন দীর্ঘদিনের যুদ্ধ শেষে জয় পেয়েছেন। কাজ শেষ, ঠান্ডা গলায় বললেন তিনি। তরু মাথা নুয়ে বসে রইল। তার চারপাশে যেন শব্দহীন এক অন্ধকার ছড়িয়ে পড়ল। পা নড়ানোর শক্তিও নেই। হঠাৎ অনুভব করল তার শরীর যেন হাওয়ায় ভাসছে। মৃন্ময় কোলে তুলে নিয়েছে তাকে। সোজা বেরিয়ে গেল সেই বাড়ি থেকে। গাড়ির ড্রাইভিং সিটে তরুকে কোলে নিয়েই বসল। গাড়ির ইঞ্জিনের গর্জন যেন চারপাশের রাতকে ছিঁড়ে ফেলল। জানলার বাইরে গাছপালার ছায়া হুহু করে ছুটে যাচ্ছে। মৃন্ময় স্টিয়ারিং ধরেছে। চোখে শীতল কঠোরতা। তরুকে এক হাতে বুকে চেপে ধরে আছে। মেয়েটার ঠোঁটের কোণে শুকিয়ে যাওয়া রক্তের দাগ। বারবার কেঁপে কেঁপে উঠছে তরু। মৃন্ময় স্টিয়ারিং শক্ত করে ধরলে। অদ্ভুতভাবে তার চোখ লাল হয়ে যাচ্ছে। তরুর কান চেপে ধরল এমন ভাবে যেন কোনো শব্দ তার হাতগুলি তরুর কান অবধি পৌঁছাতে না পারে। তাদের গাড়ি কিছুদূর যেতেই হঠাৎ তীব্র এক শব্দ হলো। যেন কোথাও বিশাল বিস্ফোরণ হয়েছে। আশেপাশে সবকিছু অস্বাভাবিক হয়ে উঠল। মানুষের কোলাহল। সবকিছুকে এড়িয়ে গাড়িটা ছুটে চলেছে নিজ গন্তব্যে। রাস্তার শেষে বিশাল লোহার গেট খুলে গিয়ে থেমে গেল গাড়ি। পাহাড়ি ঢালের গায়ে দাঁড়িয়ে থাকা পুরনো এক প্রাসাদ। অর্ধচন্দ্রের আলোয় কালচে নীল দেখাচ্ছে। নিঃশব্দে গেট বন্ধ হতেই বাতাসের শব্দ যেন নিঃশ্বাস। মৃন্ময় নেমে গিয়ে দরজাটা খুলে দিল। নামু। তরু নড়ল না, ক্লান্ত, অবসন্ন। মৃন্ময় কোনো কথা না বলেই তাকে কোলে তুলে নিল। শীতল বাতাসে তরুর কাঁপুনি আরো বেড়ে গেল। প্রাসাদের ভিতরে মৃদু আলো জ্বলছে। বড় বড় ঝাড়লণ্ঠনের নিচে নিস্তব্ধ ফাঁকা হলঘর। মৃন্ময় সোজা সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগল। এক কোণের ঘরে ঢুকে দরজা বন্ধ করল সে। ঘরটিতে বড় এক জানালা। চাঁদের আলো এসে মেঝেতে রূপালি রেখা এঁকেছে। মৃন্ময় তাকে নিয়ে সোজা ওয়াশরুমে ঢুকে গেল। ওয়াশরুমের ভেতর আলো ম্লান। মৃন্ময় তরুকে ধীরে ধীরে মেঝেতে নামিয়ে দিল। তার চোখে ঠান্ডা রাগ। তরু মাথা নুয়ে ফেলল। সারা শরীর কাঁপছে। ঠোঁটের কোণে জমে থাকা শুকনো রক্ত মৃন্ময়ের চোখে ধরা পড়তেই সে পাশের রাখা তোয়ালে ভিজিয়ে নিল। কথা না বলেই তরু ঠোঁটের পাশটা আলতো করে মুছতে লাগলো। তরু হালকা কুঁকড়ে গেল, কিন্তু প্রতিবাদ করল না। মৃন্ময় হঠাৎ থেমে গেল। কয়েক সেকেন্ডের নীরবতার তোয়ালে সরিয়ে নিল সে। তরুর ঠোঁটে ঠোঁট চেপে ধরল। মুহূর্তেই যেন হতবিহ্বল হয়ে গেল তরু। মস্তিষ্ক শূন্য হয়ে গেল। কি করবে বুঝে উঠতে পারল না। ক্রমশই মৃন্ময় তাকে নিজের দিকে টেনে নিচ্ছে। শরীরের সবটুকু শক্তি একত্রে করে তরু ধাক্কা দিল তাকে। কিন্তু এক চুলও নড়াতে পারল না। বেশ কিছুক্ষণ পর তরুকে ছাড়ল। ধপ করে বসে পড়ল সে। মৃন্ময় হাসল। নিজেও হালকা ঝুঁকে তরুর থুতনিতে হাত রাখল। উঁচু করে ধরে বলল, তোমার ঠোঁট জোড়ার টেস্ট, উম্মু। কিছু বলতে পারল না তরু। শুধু বসে থাকা ছাড়া। দ্রুত গোসল সেরে নেও। তোমার হাতে আছে মাত্র 20 মিনিট। এর মধ্যে বাইরে বের হবে। 1 সেকেন্ড লেট হলে তোয়ালে পরে বাইরে বের হবে। কাবার্ডে শাড়ি আছে। ওখান থেকে লালটা পড়বে। দরজা যেন লাগানো না হয়। বলেই ঝর্ণা ছেড়ে বেরিয়ে গেল মৃন্ময়। তরু ঠান্ডা মেঝেতে কিছুক্ষণ নিস্তব্ধ বসে রইল। শরীর কাঁপছে। ওয়াশরুমের দরজার বাইরে পায়ের শব্দ মিলিয়ে গেছে। তরু মাথা তুলল। এখন না হলে আর কখনো নয়। সাবধানে উঠে দাঁড়ালো। শ্বাস স্থির করার চেষ্টা করল।
মনে পড়ল মাথায় থাকা কাঁটাটার কথা, যেটা স্কুলের সময় থেকে সব সময় সঙ্গে রাখে। কাঁটাটা বের করলো, দরজার লক পরীক্ষা করলো। সাধারণ স্লাইড লক। কাপা হাতের মধ্যে পিন ঢুকিয়ে ধীরে ধীরে ঘোরাতে লাগলো। মুহূর্তের মধ্যে টিক করে শব্দ হলো। দরজা আধা ইঞ্চি ফাঁক হয়ে গেল। বাইরে ঘন অন্ধকার। করিডোরের দূরের দিক থেকে মৃদু আলো এসে পড়ছে। নিঃশব্দে পা বাড়াল। নিচতলা থেকে যেন গাড়ির দরজা বন্ধ হওয়ার শব্দ ভেসে এলো। মৃন্মু বাইরে গেছে। সিঁড়ি বেয়ে নামতে নামতে হঠাৎ ঠান্ডা বাতাসে একটা জানালার ফাঁক দেখতে পেল। লোহার গরাদ পুরনো, কিন্তু একদিকে মরচে পড়া। পুরো শক্তি দিয়ে গরাদটা ঠেলে দিল। একটুখানি ফাঁক হলো। শরীর সোপে দিয়ে ঠেলতে ঠেলতে অবশেষে গরাদের ফাঁক পেরিয়ে বাইরে বেরিয়ে এলসে। পাহাড়ের ঢাল বেয়ে নেমে আসার রাতের বাতাসে তরুর নিঃশ্বাস দ্রুত হতে লাগল। দূরে নিচে একটা গ্রাম দেখা যাচ্ছে, মিটমিটে আলো। সে দৌড়াতে শুরু করলো। রাতের পাহাড়ি বাতাসে শ্বাস নিতে নিতে তরু দৌড়াতে লাগলো। খালি পায়ে কাঁকড়া পাথরে পা কাটলেও সে থামল না। গাছের ডাল গায়ে আঁচড় কাটল, কিন্তু সেই ব্যথাও যেন এখন আর কিছু নয়। সবচেয়ে বড় ব্যথা থেকে বাঁচতে হবে তাকে। নিচের দিকে ঢাল ক্রমেই খাড়া হচ্ছে। হঠাৎ এক জায়গায় পা হড়কে গেল। গড়িয়ে পড়ে হাত কেটে গেল তীব্র পাথরে। রক্ত মিশে গেল ভেজা মাটিতে। দাঁতে দাঁত চেপে উঠে দাঁড়ালো তরু। মনের ভেতর একটাই শব্দ ঘুরপাক খাচ্ছে, বাঁচতে হবে যেভাবেই হোক। দূর থেকে কুকুরের ঘেউ ঘেউ শব্দ ভেসে এল। গ্রামটা কাছে, কিন্তু পেছনে দিক থেকে পাহাড়ির রাস্তায় গাড়ির হেডলাইটের ঝলকানি। মৃন্মু কি ফিরে এসেছে? বুকের ভেতর হঠাৎ তীব্র ধুকপুক। তরু পাশের ঘন চোপের মধ্যে গিয়ে লুকল। শ্বাস আটকে রাখল। গাড়ির শব্দ ক্রমশ কাছে আসছে। তারপর থেমে গেল। কয়েক সেকেন্ডের নীরবতা। তারপর ভারী জুতোর শব্দ শুনতে পেল। হঠাৎ তরুর গলা এক হাতে চেপে ধরেছে মৃন্মু, অন্য হাতে দুই হাত ধরেছে। কেন অবাধ্য হলি? তরু ঠোঁটে ঠোঁট ছুঁয়ে বলল মৃন্মু। এই ছোঁয়ায় কোনো সুখ নেই, আছে কেবল হিংস্রতা। তরুর দম বন্ধ হয়ে আসছে। নিজেকে ছাড়ানোর আপ্রাণ চেষ্টা করছে, কিন্তু এই বলিষ্ঠ হাত থেকে কিছুতেই পারছে না। মৃন্মু তরুর নিচের ঠোঁট কামড়ে ধরল, এতটাই জোরে যে তরু ব্যথায় কোকিয়ে উঠল। মৃন্মু এই অবস্থাতেই বলল, কেন অবাধ্য হলি, পাখি? তরু জবাব দিতে পারল না। জবাব দিবেই বা কিভাবে? জোরে জোরে শ্বাস নিচ্ছে সে। মৃন্মু যেন আরো হিংস্র হয়ে উঠল। তরুর ঠোঁট চেপে ধরল। হিংস্র বাঘের মতো হয়ে গেল সে। 1 মিনিট, 2 মিনিট, না প্রায় আধা ঘন্টা একটানা চলল তার অত্যাচার তরুর ঠোঁটের উপর। এক সময় নিস্তেজ হয়ে গেল তরু। হাতের বাঁধন হালকা হলো। গলা থেকে হাত সরিয়ে নিল মৃন্মু। ঠোঁটে ঠোঁট রেখে জোরে জোরে নিঃশ্বাস নিল সে। আগলে নিল তরুকে বুকে। মেয়েটা জ্ঞান হারিয়েছে। সিট থেকে তুলে নিজের কোলে বসালো। এক হাতে মাথা চেপে ধরে থাকলো বুকে। সরি জান। মাথায় একটা চুমু দিয়ে গাড়ি চালানো শুরু করলো প্রত্য। রুমের জানালার পর্দার ফাঁক দিয়ে হালকা আলো ঢুকতে শুরু করেছে। রাতের ঘন অন্ধকার নরম ধূসর আলোতে গলে যাচ্ছে ধীরে ধীরে। জানালার বাইরে পাখিদের প্রথম ডাক ভোরের আগমনী বার্তা নিয়ে আসে। দূরের আকাশে গোলাপি আর কমলার রঙের মিশেলে নতুন দিনের আভা ছড়িয়ে পড়েছে। পিটপিট কিরে চোখ খুলে তাকালো তরু। নিজেকে আবিষ্কার করলো সেই রুমে, যেখান থেকে সে পালিয়েছে। ধীরে উঠে বসল। সারা শরীরে অদ্ভুত রকমের ব্যথা, যেন ভারী কিছুর নিচে সে চাপা পড়েছিল। রাতের সেই করুণ কাহিনী মনে পড়তেই আঁতকে উঠল সে। কিভাবে টেনে হিচড়ে মৃন্মু তাকে গাড়িতে তুলেছিল। তারপর না ভাবতে পারছে না সে। গা গুলিয়ে আসছে। মুখ চেপে বাথরুমের দিকে ছুটে গেল। সাথে সাথে যেন কিসের ঝনঝন শব্দ হচ্ছে, কিন্তু খেয়াল করল না সে। গোলগলিয়ে বমি করে দিল। মুখে পানি দেওয়ার উদ্দেশ্যে ট্যাব ছাড়তেই দেখতে পেল বাম হাতে চিকন মতো শিকল। কেঁপে উঠল সে। ধীরে ধীরে শিকলটাকে অনুসরণ করে এগিয়ে এলো। খাটের সাথে বাঁধা বিশাল শিকল। সে বন্দি, এভাবে বন্দি। কোনো মানুষ কিভাবে এতটা জঘন্য হতে পারে? তাকে এভাবে আটকে রেখেছে। মাথা ঘুরালো তরুর। শরীর খারাপ লাগছে। বিছানায় বসল। শরীরের দিকে নজর যেতেই দেখতে পেল শার্ট আর জিন্স পরা। সে তো চেঞ্জ করেনি। তাহলে কি? আর কিছু ভাবতে পারল না তরু। ডুকরে কেঁদে উঠল। হন্তদন্ত হয়ে ছুটে এলো মৃন্মু। তরুকে মেঝেতে বসে এভাবে কাঁদতে দেখে তার কাছে এলো। উদ্গ্রীব গলায় বলল, কি হয়েছে পাখি? কোথায় কষ্ট হচ্ছে? বলো আমাকে। আপনি একটা জানোয়ার। সব শেষ করে দিয়েছেন আমার। কিছুক্ষণ লাগলো বুঝতে মৃন্ময়ের। তরু ততক্ষণে দুই হাতে তার শার্টের কলার ধরে ফেলেছে। ঝাঁকিয়ে বারবার বলছে, আপনি একটা জানোয়ার। মুচকি হাসল মৃন্মু।
তরুর কোমর চেপে কাছে টেনে নিয়ে গলায় চুমু দিয়ে বলল, তুমি বাধ্য করেছ জানোয়ার হতে। তরু ভেজা চোখে তাকিয়ে রাগে কাঁপতে কাঁপতে বলল, ছাড় আমাকে, ছাড় বলছি। আপনি একজন কাপুরুষ। মুহূর্তের মধ্যে মৃন্ময়ের চোয়াল শক্ত হয়ে গেল। চোখ দুটো রক্তিম আগুনের মতো জ্বলতে লাগলো। কি বললে? তরু দাঁতে দাঁত চেপে আবার বলল, হ্যাঁ, কাপুরুষ। পুরুষ বলার যোগ্য না আপনি। শব্দগুলো যেন ছুরি হয়ে বিঁধল মৃন্ময়ের। এক নিমিষে সে ঝাঁপিয়ে পড়ল তরুর উপর। দুই হাত দিয়ে তার কাঁধ চেপে ধরে বিছানায় ঠেসে ফেলল। মৃন্ময়ের কণ্ঠ গর্জে উঠল, আমি কাপুরুষ। আমি তোমাকে দেখাবো কাপুরুষ কারা হয়। তরু প্রাণপণে হাত পা ছুঁড়ে ফেলছে। গলায় কণ্ঠ রুদ্ধ হয়ে আসছে। চিৎকার করতে গিয়েও শব্দ বেরোচ্ছে না। চোখ ভিজে উঠেছে, কিন্তু চোখে জল নয়, আগুন। ছাড়ুন আমাকে। গলা ফেটে বেরোলো আওয়াজ। এক ঝটকায় পাশের টেবিলে রাখা কাচের শোপিসটা হাতে তুলে নিল তরু। মৃন্ময়ের মুখের দিকে আঘাত করল। কাঁচ ভেঙে টুকরো টুকরো ছড়িয়ে পড়ল। মৃন্ময়ের গালের পাশে রক্ত ঝরে পড়ছে। তরুর চোখ পড়তেই বুকটা কেঁপে উঠল। মাথা ঘুরে উঠল। শরীর ঠান্ডা হয়ে এলো। রক্তের গন্ধ, সবকিছু একসাথে যেন তার ভেতরটা উল্টে দিল। সে কাজটা হাত থেকে ফেলে দিল। মুখ ফ্যাকাশে হয়ে গেল। এক মুহূর্তের জন্য চারপাশ অন্ধকার হয়ে এলো। না, না, ফিসফিস করে উঠল তরু। তারপরই চোখ উল্টে গিয়ে নিস্তেজ হয়ে পড়ল মেঝেতে। মৃন্ময় ব্যথায় কুকড়ে গিয়েছিল, কিন্তু তরুকে এভাবে অজ্ঞান হয়ে পড়ে যেতে দেখে হোঁচট খেয়ে তার পাশে বসে পড়ল। পাখি, পাখি। হাত কাঁপতে কাঁপতে তরুর গাল ছুঁয়ে দেখল। নিঃশ্বাস আছে, কিন্তু খুবই হালকা। পাখি, আমি তোকে কষ্ট দিতে চাইনি, আমি তোকে ছাড়া বাঁচতে পারি না, সে ফিসফিস করে বলল। ধীরে ধীরে তরুকে কোলে তুলে খাটে শুয়ে দিল। মাথার নিচে বালিশ গুজে দিল। তারপর তাড়াহুড়ো করে টেবিল থেকে পানির বোতল নিয়ে এসে তরুর মুখে ছিটাতে শুরু করল। মৃন্ময় বারবার তরুর মুখে পানি ছিটাচ্ছে, কিন্তু তরুর চোখ খুলছে না। নিঃশ্বাস দুর্বল, ঠোঁট সাদা। সে হঠাৎ নিজের হাতে তাকালো। আঙুল বেয়ে রক্ত ঝরছে, মেঝেতে দাগ ছড়িয়ে গেছে। তখনই মনে পড়ল, তরু রক্তের ভয় আছে। তাড়াহুড়ো করে পাশের তোয়ালে নিয়ে নিজের হাত পেঁচিয়ে বাঁধল। মেঝেতে ছড়ানো রক্ত মুছে দিতে লাগলো খাবড়ে খাবড়ে, যেন তরু জেগে উঠে আবার কিছু না দেখে ফেলে। তারপর ছোট্ট বালতি ভর্তি পানি এনে পুরো মেঝেটাই ধুয়ে দিল। নিজের ব্যথা ভুলে শুধু রক্তের চিহ্ন মুছে ফেলার জন্য পাগলের মতো ছুটল। সবকিছু পরিষ্কার করে এসে আবার তরুর পাশে বসল। আলতো করে কপালে হাত বুলালো। ফিসফিস করল, পাখি, আর কিছু দেখবি না। আমি আছি। আমি তোকে কষ্ট দেব না আর। একসময় তার চোখে অদ্ভুত কোমলতা নেমে এলো। মাথা নিচু করে তরুর কপালে চুমু দিল। আমি হয়তো ভুল করেছি, কিন্তু আমি শুধু তোকে চাই। তোকে ছাড়া আমি কিছুই না, পাখি। মৃন্ময় তখন সযত্নে তার পাশে বসে থাকল। একটা হাত তরুর মাথায়, আরেকটা হাত তার হাতে। যেন এই পৃথিবীতে আর কিছুই দরকার নেই। শুধু তরু জেগে উঠুক, শ্বাস নিক, কথা বলুক। রাতের অন্ধকারে হঠাৎই চিরে দিয়েছিল এক বিকট শব্দ। আকাশ ছুঁয়ে আগুনের ফুলকি ছিটকে উঠেছিল চারদিকে। একটা মুহূর্তে আগুন গ্রাস করে নিয়েছিল পুরনো বাড়িটা। ফায়ার সার্ভিস খবর পেয়ে ছুটে আসে, কিন্তু তখন অনেক দেরি। বাড়িটার কাঠের দরজা, জানালা, আসবাব সবই আগুনের লেলিহান শিখায় পুড়ে ছাই। ভোরবেলায় যখন আগুন নেভে, চারপাশ নিস্তব্ধ। শুধু ভিজে কালো ধোঁয়া আর দমবন্ধ করা পোড়া গন্ধ। মানুষ জড়ো হয়েছে, কিন্তু কেউ এগোতে পারছে না। দমকল কর্মীরা ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করল দুটি পোড়া দেহ। চেনার কোনো উপায় নেই। মুখাবয়ব গলে গেছে, শরীরের গঠনও অস্পষ্ট। শুধু পোশাকের ছাইচাপা টুকরো আর পুড়ে যাওয়া কিছু অলংকার দেখে ধারণা, এরা ওই বাড়ির মা আর মেয়ে। পুলিশ কর্ডন করে রেখেছে এলাকা। এক অফিসার গম্ভীর গলায় বললেন, সব জলে মিশে গেছে, পুড়ে ছাই হয়ে গেছে। ডিএনএ টেস্ট ছাড়া নিশ্চিত হওয়া যাবে না এ কারা। ক্যামেরার ফ্ল্যাশে ধরা পড়ছে ভয়ঙ্কর দৃশ্য। ছাইচাপা দেয়াল, ভাঙা সিঁড়ি, ধোয়া ওঠা কূপের মতো গর্ত, আর বিচে মাটি। মিডিয়ার খবর শিরোনামে একটাই লাইন, ভয়াবহ বিস্ফোরণে মা মেয়ের মৃত্যু, সব পুড়ে ছাই। প্রতিবেশীরা কাপা গলায় বলছে, আগুন এমনভাবে ছড়িয়েছে, কাউকে বাঁচতে দিন না। কাল রাতেই যেন সব শেষ। এটার টেস্ট কিভাবে পাওয়া যায় যেন। চুষে চুষে। ডু ইউ ক্রেভ দ্য ফ্লেভার, বেবি? নিজের ঠোঁটের দিকে ইশারা করে বলল মৃন্ময়। রাগে হাতে থাকা চামচ শক্ত করে ধরল সে। টেবিলে সারি সারি খাবার সাজানো। ধোয়া ওঠা বিরিয়ানি, গ্রিলড চিকেন, একপাশে গ্লাসে ভরা লাল ওয়াইন। তরু এক কোণে বসে চুপচাপ থালার দিকে তাকিয়ে আছে। তার হাত কাঁপছে, চামচে ধরা খাবার বারবার পড়ে যাচ্ছে প্লেটে।
মৃন্ময় সেই দৃশ্য দেখে ঠোঁট বাঁকিয়ে হাসল। চামচে এক টুকরো মাংস তুলে নিয়ে খুব ধীরে ধীরে মুখে দিল। তারপর ঠান্ডা গলায় বলল, খাও, না হলে তো জানো কি করব। তরুর গলা শুকিয়ে গেছে, গ্লাসে রাখা পানির দিকে হাত বাড়িয়েও ফিরিয়ে নিল। তার শ্বাস ভারী হয়ে উঠছে। মনে হচ্ছে খাবারের গন্ধটাই যেন দম বন্ধ করে দিচ্ছে। মৃন্ময় এবার সামনে ঝুঁকে এল। প্লেটের ধারে চামচ টোকা দিতে দিতে ফিসফিস করে বলল, এভাবে ভয় পাও কেন পাখি? স্বাদ পেতে হলে আস্তে আস্তে নিতে হয়। প্রতিটা কামড়ে আসল মজা লুকিয়ে থাকে। তরু চোখ নামিয়ে ফেলল, কিন্তু তার ভেতরে ভয় আর বিতৃষ্ণা একসাথে ঘূর্ণিঝড় তুলছে। গ্লাসের ভেতরের লাল রংটা হঠাৎই তার কাছে রক্তের মতো লাগলো। তার বুক কেঁপে উঠল। হাতের আঙুল শক্ত হয়ে টেবিল আঁকড়ে ধরল। খাবে না? শান্ত কণ্ঠে প্রশ্ন করল মৃন্ময়। তরু সাহস দেখালো। খাবারের প্লেটটা ছুঁড়ে ফেলল। দাঁতে দাঁত চেপে ফিসফিস করে বলল, আমি মরব, তবু আপনার দেয়া খাবার খাবো না। মৃন্ময় শান্ত দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। কোনো প্রতিক্রিয়া নেই, কোনো চিৎকার নেই, কোনো ধমক নেই। যেন তরু যা ঘটল সেটাই আশা করছিল। তরুকে টেনে নিজের কোলে বসালো। তরুর শরীর কেঁপে উঠল, কিন্তু মৃন্ময়ের হাতের চাপে সে স্থির হয়ে গেল। জান, আগে বললেই হতো নিজে হাতে খাবি না। ক্ষুধায় খাবার নষ্ট করলি। তুই জানিস খাবার নষ্ট করা একদম পছন্দ নয় আমার। তার কণ্ঠে কোনো রাগ নেই, বরং অদ্ভুত এক কোমলতা। কিন্তু সেই কোমলতায় কেমন হিমশীতল স্রোত। তরুর বুক ধড়ফড় করছে। তার চোখে জল জমেছে, কিন্তু সে চিৎকার করতে পারছে না। মৃন্ময় ধীরে ধীরে টেবিলের ওপর থেকে এক টুকরো মাংস তুলল। নিজের ঠোঁটে দিল। খুব ধীরে ধীরে চিবোল। তারপর কোনো শব্দ না করে তরুর মুখের খুব কাছে ঝুঁকে এলো। তরুর ঠোঁটে ঠোঁট চেপে ধরল। তরু হতভম্ব। বুকের ভেতর থেকে এক চাপা গোমানি বেরিয়ে এলো। মৃন্ময় ঠোঁটের ফাঁকগুলি নিজের মুখের মাংসটুকু ঠেলে দিল তরুর মুখে। জোরে, একটু সুযোগ না দিয়ে। তরুর ঘৃণায় গা গুলিয়ে এলো। বমি যেন গলায় এসে আটকে গেল। কিছুতেই বাইরে বেরোলো না। হঠাৎই মৃন্ময়ের একটা হাত তরুর জামা গলিয়ে ভিতরে ঢুকে গেল। আলতো হাতে ছুঁতে শুরু করলো তরুর পেট। ফেলবে না, গিলে ফেলো। আর কোনো উপায় না পেয়ে তরু তাই করল। প্লেটের সবগুলো খাবার তাকে এভাবেই খেতে হলো। একসময় খাওয়ানো শেষ হলে মৃন্ময় ছোট করে একটা চুমু দিল। রুমে যাও এখন, বের হব আমি। এসে যেন চোখের সামনে পাই। তরু কথা বাড়ালো না, বাধ্য মেয়ের মতো যেতে শুরু করলো। হাসল মৃন্ময়। বুকের বা পাশে কেন জানি হালকা চিনচিনে ব্যথা হচ্ছে তার। মৃন্ময় ফিসফিস করে বলল, আমার জিনিস আমি নিজেই সামলাই। তুমি যদি খেতে না চাও আমি খাওয়াবো। তুমি যদি কাঁদো আমি মুছে দেব। তুই যদি ভয় পাও আমি তোমাকে আমার মতো করে রাখবো। জানালার কাছে দাঁড়িয়ে আছে তরু। দেখতে পেল মৃন্ময়ের চলে যাওয়া। হাতে তাকালো একবার। শিকল। তার নিজের বলেই আজ সে বন্দী। কোথা থেকে যেন একটা আওয়াজ তার কানে প্রতিধ্বনি হতে শুরু করলো। চিৎকার করে বলছে, তুই তোর পাপের ফল ভোগ করছিস। একজনের মন নিয়ে ছিনিমিনি খেলার শাস্তি। জানালার কাছেই হাঁটু মুড়ে বসল তরু। লোকটা এক সময় তাকে নিজের সর্বস্ব দিয়ে ভালোবেসেছে। আজ সেই মানুষটাই তাকে। নিজেকে নিজে প্রশ্ন করল তরু, আমি কতটা নিকৃষ্ট হলে একজনের ভালোবাসা এভাবে ঘৃণায় পরিণত হয়। নিজের চুল নিজেই টেনে ধরল। মনে পড়ল অতীতের কথা। বান্ধবীদের সাথে বাজি ধরে মৃন্ময়ের সাথে সম্পর্কে জড়িয়েছিল তরু। মৃন্ময় ছিল তাদের ইউনিভার্সিটির মালিকের ছেলে। চোখে চশমা পরা মৃন্ময়কে ফাঁসাতে বেশি সময় লাগেনি তার। তারপর দিয়েছিল নিজের সমস্ত অভিনয়। মিথ্যার পর মিথ্যে বুনে গড়ে তুলেছিল এক সম্পর্ক। ভালোবাসার মুখোশ পরা এক নিষ্ঠুর খেলা। বান্ধবীদের হাসির ফাঁকে বাজি ধরেছিল তরু, আর সেই বাজির মঞ্চ হয়েছিল মৃন্ময়ের নিষ্পাপ হৃদয়। চোখে মোটা ফ্রেমের চশমা, কথা কম। মৃন্ময় ছিল যেন একটা খোলা বই, যে বইয়ের প্রতিটি পাতায় লেখা ছিল তার সত্যিকার ভালোবাসা। তরু সেই বইয়ের পৃষ্ঠা ছিঁড়েছে, তাতে আঁকাআঁকি করেছে, শেষে ছুঁড়ে ফেলেছে। কথা ছিল এক মাস যদি শেষ সম্পর্কটাকে টিকিয়ে রাখতে পারে তাহলে তরুর সব কথা শুনবে তার বান্ধবীরা। তরু তাই করল। 1 মাস সে সম্পর্কে থাকলো মৃন্ময়ের সাথে। তারপর এই হঠাৎ সব রকম যোগাযোগ বন্ধ করে দিল। মেতে উঠল বন্ধুদের সাথে। নতুন বয়ফ্রেন্ড বানালো। জানালার বাইরে সন্ধ্যা নামছে। আকাশের লালচে আলো যেন রক্তের ছায়া ফেলছে ঘরের মেঝেতে। তরু চুপ করে দাঁড়িয়ে। শিকলে বাঁধা হাতটা আকাশের আলোতে ধাতবভাবে চকচক করছে। তার বুকের ভিতর একরাশ শব্দ। চিৎকার, কান্না, আত্মঘৃণা, অসহায়তা। আস্তে করে জানালার কাছে মাথা ঠেকাল। ঠান্ডা, নির্বিকার। ঠিক যেন মৃন্ময়ের চোখের মতো। একটা সময় ছিল যখন সেই চোখ জ্বলত।
ভালোবাসায়, আবেগে, অনুরাগে। এখন এখন শুধু আগুন। আগুন, যা পুড়িয়ে দিতে চায় তাকে, তরুকে। সে দোষী। একটা মানুষের হৃদয় নিয়ে খেলেছে। তার বিশ্বাস, তার ভালোবাসা, তার নিজেকে বিলিয়ে দেওয়া সবকিছু, সবটা নষ্ট করেছে। বিনিময়ে পেয়েছে এক মুহূর্তের আনন্দ, একটা বাজির জয়। কিন্তু এখন সে জেতেনি, জিতেছে মৃন্মু। অথবা বলা ভালো, জিতেছে সেই মানুষটা যাকে তরু হারাতে চেয়েছিল। শহরের এক নির্জন গুদামঘর। দেয়ালের ফাটল দিয়ে ঝরে পড়ছে ম্লান আলো। চারপাশে দাঁড়িয়ে আছে কালো স্যুট পরা মানুষজন, হাতে বন্দুক। মাঝখানে বাঁধা অবস্থায় কাঁপছে এক লোক। চোখ মুখ ফুলে গেছে, শরীর রক্তে ভিজে। তার সামনে দাঁড়িয়ে আছে মৃন্মু। সাদা শার্টের হাতে গুটানো, ঠান্ডা দৃষ্টি, হাতে ভারী লোহার রড। লোকটা হাঁপাচ্ছে, কাপা গলায় মিনতি করছে। ভুল হয়ে গেছে, ভাই। আর হবে না। মৃন্মু নিচু হয়ে তার কানে ফিসফিস করে বলল, এটা ভুল। পরক্ষণেই বজ্রপাতের মতো নেমে এলো রড। শুকনো কাঠের ভাঙনের মতো হাড় ভেঙে যাওয়ার শব্দ প্রতিধ্বনি তুলল গুদামঘরে। লোকটা ছটফট করতে লাগলো, চিৎকার আটকে গেল গলায়। মৃন্মু থামল না। আবার আঘাত, আবার। রক্ত ছিটকে পড়ল মেঝেতে, ছিটে এসে লাগলো মৃন্ময়ের মুখেও। সে মুছল না, বরং ঠান্ডা চোখে তাকিয়ে রইল। লোকটার হাত ধীরে ধীরে নিস্তেজ হয়ে আসছে, তবুও আঘাত থামল না। প্রতিটি আঘাত যেন মৃত্যুর পরও তার আত্মাকে ভাঙছে। চারপাশে দাঁড়িয়ে থাকা লোকেরা অস্বস্তিতে নড়েচড়ে উঠলেও কেউ সাহস করল না কথা বলতে। শেষ আঘাতের পর যখন লোকটা একদম নিথর হয়ে গেল তখন মৃন্মু ধীরে ধীরে রডটা ছুঁড়ে ফেলে দিল। মৃন্মু শার্টের হাতা ঠিক করে লোকজনের দিকে তাকালো। কে ছিল ওর সঙ্গে? খুঁজে বের করো। আমার জিনিসের নজর দিয়েছে। চারপাশের সবাই একসাথে মাথা নাড়ল। মৃন্মু আস্তে আস্তে সিগারেট জ্বালালো। বেরিয়ে গেল সে। কালো এসইউভি থেমে গেল এক পুরনো প্রাসাদের সামনে। শহরের আলো থেকে অনেক দূরে পাহাড় ঘেরা নির্জনতা। উঁচু গেট খুলে গেলে ভেতরে দেখা গেল সশস্ত্র প্রহরী। প্রতিটি কোণে ক্যামেরা। মৃন্মু গাড়ি থেকে নামল। সাদা শার্টে এখনো লেগে আছে শুকনো রক্তের দাগ। চোখে কোনো ভাব নেই, ঠোঁটে হালকা শীতল হাসি। ভেতরের বড় হলে বসে আছেন ইখতিয়ার খান। মখমলের আসনে হেলান দিয়ে, হাতে ভারী সোনার আংটি ঝলকাচ্ছে, আঙুলে চাপা সিগারেট। তার চারপাশে দাঁড়িয়ে আছে বিশালাকা বডিগার্ড। মৃন্মু সামনে গিয়ে থামল। তার সাদা শার্টে শুকনো রক্তের দাগ। ধীরে ধীরে হাঁটু মুড়ে মাথা নিচু করল। চাচা চান। ইখতিয়ার সিগারেট টেনে ধোয়া উড়ালেন। ঠান্ডা গলায় বললেন, কাজ শেষ করেছিস? মৃন্মু মাথা নিচু রেখেই ঠান্ডা কণ্ঠে বলল, শেষ। তবে ওর পেছনে আরো লোক আছে। নাম বের হবে। বিছানায় গভীর ঘুমে আচ্ছন্ন তরু হঠাৎই অনুভব করল তার উপর ভারী কিছু আছে। শরীরের স্পর্শকাতর জায়গাগুলোতে করো হাত বিচরণ করছে। চোখ খোলার চেষ্টা করছে তরু, কিন্তু কোনো এক অজানা কারণে পারছে না। শরীর যেন অবশ হয়ে আসছে তার। হাত নাড়ানোর চেষ্টা করতেই বুঝতে পারে সেগুলো কেউ শক্ত করে চেপে ধরেছে। গলায় নিঃশ্বাস আছড়ে পড়ছে। তরু বুঝতে পারে, সে চেনে এই নিঃশ্বাসের শব্দ। মৃন্ময় একের পর এক কামড় বসাচ্ছে তরুর গলায়। প্রতি কামড়ে চিৎকার করে উঠছে তরু। কিন্তু মৃন্ময় থামছে না। সে ধীরে ধীরে নিচে নেমে আসছে। বুকের কাছে এসে মুখ তুলে তাকায় মৃন্ময়। চোখে নেশা। তরু তাকিয়ে আছে তার দিকে। মৃন্ময় জোরে নিঃশ্বাস ছেড়ে বলে, বেইবো ক্যান আই টেস্ট ইট? না না, চিৎকার করে উঠল তরু। কিন্তু থামল না মৃন্ময়। সে মুখ ডুবিয়ে দিল। তরু ছটফট করছে তার নিচে, কান্না করছে, কিন্তু কিছুতেই নিজেকে ছাড়াতে পারছে না। মৃন্ময় একের পর এক গভীর স্পর্শ দিয়ে যাচ্ছে তাকে। একটানে কামিজ টেনে খুলে ফেলল মৃন্ময়। আরো হিংস্র হয়ে উঠল সে। একের পর এক কামড়, চুমু দিয়েই যাচ্ছিল। তরুর কান্না করা ছাড়া কোনো উপায় ছিল না। এক সময় তরুর নাভিতে নেমে এলো মৃন্ময়। ঠোঁট ছুঁয়ে নিজের দিকে ইশারা করে বলল, বেইবো, আই ক্যান্ট কন্ট্রোল ইট। দেখো তোমাকে পেতে মরিয়া হয়ে উঠেছে। তরু হঠাৎ ঝটকা দিয়ে উঠে বসল। চোখ দুটো বড় বড় হয়ে গেছে। বুক ধরফর করছে। সারা শরীর ভিজে গেছে ঘামে। নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। কানে যেন এখনো বাজছে মৃন্ময়ের ভয়ঙ্কর গলা। তরু কাপা হাতে গলা ছুল। সেখানে কোনো দাগ নেই। শরীরে কোথাও কামড়ের চিহ্নও নেই। কিন্তু আতঙ্কটা এতটাই বাস্তব ছিল যে সে কেঁদে ফেলল। চোখের কোণে জমে থাকা অশ্রু মুছতে গিয়ে হঠাৎ থমকে গেল। দেয়ালের আয়নায় নিজের মুখটা স্পষ্ট দেখল। মুখ ফ্যাকাশে, ঠোঁট শুকিয়ে গেছে। বিছানা থেকে নামল তরু। মেঝেতে পা রাখতেই ঠান্ডার স্রোত নেমে এলো গোড়ালি বেয়ে। দরজার দিকে এগিয়ে গেল। তার হাঁটার তালে তালে হাতের শিকলটাও শব্দ করছে।
অন্ধকার নিস্তব্ধতার মধ্যে শব্দটা যেন আরো তীক্ষ্ণ। মনে হচ্ছিল শিকলটার ধ্বনি দেয়াল পেরিয়ে গোটা বাড়ির বুক চিরে বাইরে জঙ্গলে ছড়িয়ে যাচ্ছে। তরু দাঁড়ালো, চোখ নামিয়ে শিকলের দিকে করুণ দৃষ্টিতে তাকালো। অভিশপ্ত এক বাঁধন। ভয়কে গিলে আবার পা বাড়ালো তরু। বাইরে বের হতেই নিঃশব্দতা তাকে গিলে খেল। দেখতে পেল পুরো বাড়ি অন্ধকার। কোথাও আলো নেই। শুধু তার ঘর থেকে বেরোনো আলোটা দরজার ফাঁক দিয়ে ভেতরে ঢুকে সামান্য আভা ছড়াচ্ছে। পুরো বাড়িটা অন্ধকারে ঢেকে আছে। হঠাৎ কানে এলো অদ্ভুত সব শব্দ। দূরে শুকনো পাতার মোচমোচ আওয়াজ। পাশের জঙ্গল থেকে ভেসে এলো রাতচরা পাখির ডাক। একটু দূরে শিয়ালের হুক্কা হুয়া, হাড় কাঁপানো সুরে। শব্দগুলো একে অপরের সঙ্গে মিশে এক অদ্ভুত আতঙ্ক তৈরি করছে। প্রকৃতি যেন নিজেই তার দিকে তাকিয়ে আছে। তরু ধীরে ধীরে সিঁড়ির দিকে এগিয়ে গেল। পা ফেলার সঙ্গে সঙ্গে কাঠের সিঁড়ি ককিয়ে উঠছে। হঠাৎ বাতাসের ঝাপটা এলো। দেয়ালের পুরনো জানালাটা জোরে খুলে গেল। অন্ধকার ভেদ করে এক শীতল ঝড়ো বাতাস ঢুকে তরুর মুখে আছড়ে পড়ল। সে আঁতকে উঠে চোখ বন্ধ করে ফেলল। ঘরের ভেতর ঝুলে থাকা পর্দাগুলো দুলতে লাগলো, যেন অজানা হাত দিয়ে টানা হচ্ছে। তরু ধীরে ধীরে চোখ খুলল। জমে গেল সে। দাঁড়িয়ে আছে এক ছায়ামূর্তি। শরীর অন্ধকারে ঢাকা। কোনো নড়াচড়া নেই, শুধু চোখ দুটো। অন্ধকারের ভেতর থেকেও জ্বলজ্বল করছে যেন কয়লার আগুন। হাওয়ার দমকে ছায়াটার চারপাশ কাঁপতে লাগলো। তবুও সে অটল দাঁড়িয়ে, নিঃশব্দে তাকিয়ে আছে তরুর দিকে। তরুর ঠোঁট শুকিয়ে এলো। গলার ভেতর শব্দ আটকে গেল। তবুও হাজার চেষ্টার পর জোরে চিৎকার করে উঠল তরু। পুরো বাড়ি কেঁপে উঠল। এক মুহূর্তের মধ্যে নিস্তব্ধ অন্ধকার ভেদ করে প্রতিটি ঘরে আলো জ্বলে উঠল। দেয়ালে ঝোলানো লাইটগুলো একসাথে জ্বলে উঠতেই বাড়িটা বদলে গেল। তরুর সামনে দাঁড়িয়ে আছে মৃন্মু। সাদা শার্ট, গুটানো হাতা। তরু বিশ্বাস করতে পারল না। স্বপ্ন না বাস্তব। কিন্তু শরীর আর মন অপেক্ষা করতে পারল না। সে ঝাঁপিয়ে পড়ল মৃন্ময়ের বুকে। হাত দিয়ে শক্ত করে আঁকড়ে ধরল। মনে হলো এতক্ষণ যেই আতঙ্কে শ্বাস নিতে পারছিল না, সেই আতঙ্ক ঘুচে গেছে। মৃন্মু হতবাক। তার চোখ এক সেকেন্ডের জন্য বড় হয়ে গেল। তরুর এই আচরণ সে কল্পনাতেও আনেনি। মৃন্ময়ের বুকের ভেতর যেন হঠাৎ বজ্রপাত হলো। তরুর কাঁপতে থাকা শরীর তার হাতে জড়িয়ে আছে। মুহূর্তের জন্য নিজের অবস্থান হারিয়ে ফেলল সে। হাত দুটো অনিচ্ছায় উপরে উঠল, আবার নামল। পাখি। তার কণ্ঠ ভাঙা। তরু চোখ বন্ধ করে আরো শক্ত করে আঁকড়ে ধরল তাকে। বুকের ভেতরের সব দম আটকে রাখা কান্না বেরিয়ে এলো হাহাকারের মতো। আমি ভয় পেয়েছিলাম। আমি ভেবেছিলাম। কথাগুলো এলোমেলো, অস্পষ্ট। তবুও স্পষ্ট ছিল সেই ভয়ের ওজন। মৃন্মু হঠাৎ তার মাথার দিকে তাকালো। চুলগুলো এলোমেলো হয়ে মুখ ঢেকে রেখেছে। কপালে ঘামের বিন্দু। ঠোঁট শুকনো। কিন্তু চোখ দুটো সেখানে একসাথে আতঙ্ক, স্বস্তি। মৃন্মু কিছু বলতে গেল। তরু হঠাৎ তার ঠোঁটে আঙুল চেপে ধরল। কিছু বলো না। মুহূর্তটা জমাট বাঁধার আগেই হঠাৎ আবার সেই শব্দ। দূরে কোথাও শুকনো পাতার উপর কারো ভারী পদক্ষেপ। জনেই চমকে উঠল। তরু মৃন্ময়ের বুকে আশ্রয় নিতে চাইল আবার। মৃন্ময় তরুর কাঁপতে থাকা ঠোঁট আঁকড়ে ধরল। তার স্পর্শে তরুর ভয় ধীরে ধীরে গলে গেল। নিঃশ্বাসে গরম স্রোত লেগে গেল তরুর মুখে। পৃথিবীটা যেন থমকে দাঁড়ালো শুধু এই জনের জন্য। আমি আছি, ফিসফিস করল মৃন্মু। তরু চোখ বন্ধ করে তার বুকে মুখ লুকিয়ে ফেলল। বুকের ভেতর জমে থাকা হাহাকার ফুপিয়ে বেরিয়ে এলো। কিন্তু এবার সেই কান্নার সাথে মিশে গেল অদ্ভুত প্রশান্তি। মৃন্মু শক্ত বাহুতে তাকে কোলে তুলে নিল। তরু অবাক হলেও প্রতিবাদ করল না। মাথাটা গিয়ে ঠেকল মৃন্ময়ের কাঁধে। চুলগুলো এলোমেলো হয়ে তার গালে ছুঁয়ে যাচ্ছিল। মৃদু উষ্ণতার সঙ্গে ভেসে আসছিল তরুর দেহের কম্পন। ধীরে ধীরে সিঁড়ি বেয়ে নামতে লাগল মৃন্মু। তরুর মনে হচ্ছিল মৃন্ময়ের হাতে থাকলে সব বিপদ থেমে যাবে। রান্নাঘরে ঢুকে টেবিলের উপর আলতো করে বসিয়ে দিল তাকে। চোখের কোণে জমে থাকা অশ্রু মুছে দিতে হাত বাড়ালো মৃন্মু। তার স্পর্শে তরু থমকে গেল। নিঃশ্বাস আটকে গেল বুকের ভেতর। মৃন্মু হাঁড়ি বসালো চুলায়। ভাঁজ করা শার্টের আস্তিন গুটিয়ে নিল ওপরে। আগুন জ্বলে উঠতেই রান্নাঘর ভরে গেল সোনালি আভায়। তরু চুপ করে তাকিয়ে থাকল। প্রতিটি নড়াচড়ার সাথে এই মানুষটা তার ভয়টাকে টুকরো টুকরো করে ফেলে দিচ্ছে। মশলার ফোড়ন উঠল গরম তেলে। সেই শব্দ আর ঘ্রাণ তরুর বুকের ভেতর ছড়িয়ে গেল। মৃন্মু কাটা পেঁয়াজ, রসুন আর মরিচ একে একে ফেলে দিচ্ছিল, আর প্রতিটি মুহূর্তে তার হাতের মুভমেন্ট যেন নাচের মতো লাগছিল তরু চোখে। আপনি অদ্ভুত। মৃন্মু পিছনের না তাকিয়েই বলল। কেমন অদ্ভুত? মৃন্ময়ের ঠোঁটে হাসি ফুটল।
ধোঁয়া আর মশলার গন্ধে ঘেরা রান্নাঘরের আবহাওয়াটা যেন আরো গাঢ় হলো। সে এবার ঘুরে দাঁড়ালো, চোখে চোখ রাখলো তরুর সাথে। কোনো কথা না বলে ধীরে ধীরে এগিয়ে এলো। তরুর কাছে এসে ঝুঁকে তার চুলগুলো আলগা করে কানের পেছনে সরিয়ে দিল। সেই স্পর্শে তরুর নিঃশ্বাস ভারী হয়ে উঠল। কেমন অদ্ভুত! সে কিছু বলার আগেই মৃন্ময়ের ঠোঁট নেমে এলো তার কপালে, ধীরে ধীরে গাল বেয়ে নামল। তরু চোখ বন্ধ করল, ঠোঁট কেঁপে উঠছে। বুকের ভেতর থুকথুক শব্দ প্রতিটা মুহূর্তে যেন আরো স্পষ্ট শোনা যাচ্ছে। মৃন্ময়ের ঠোঁট যখন গাল ছুঁয়ে নামতে লাগলো, তরুর হাত ধীরে ধীরে তার শার্টের কলার আঁকড়ে ধরল। মৃন্ময় থেমে গেল, চোখের গভীরে তাকালো তরুর দিকে। পাখি। তরু চোখ খুলল না, শুধু নিঃশ্বাস ভাঙা ভাঙা সুরে বলল, এভাবে থাকো প্লিজ, আর কোথাও যেও না। মৃন্ময়ের বুকের ভেতর অদ্ভুত আলোড়ন। এতদিন যতটা করা, যতটা কঠিন হয়ে থেকেছে সেই দেওয়ালগুলো ভেঙে যাচ্ছিল। এ যেন তার সেই পুরনো পাখি, যার বাসা ছিল তারই কাছে। সে হাত বাড়িয়ে তরুর মুখটা নিজের দুই হাতের মাঝে নিয়ে আলতো করে তুলে ধরল। তরু এবার চোখ খুলল। মৃন্ময় নিচু হয়ে তার ঠোঁটের খুব কাছাকাছি এসে থেমে গেল। নিঃশ্বাসে নিঃশ্বাস মিশে যাচ্ছে। মুহূর্তটা এতটাই ঘন যে দু জনের চারপাশ থেকে সময়, শব্দ, আলো সব মিলিয়ে যাচ্ছিল। আর ঠিক সেই মুহূর্তে মৃন্ময় তার ঠোঁটে নিজের ঠোঁট রাখল। প্রথমে দ্বিধা, তারপর ধীরে ধীরে সেই চুম্বন গভীর হলো। তরুর হাত শক্ত করে মৃন্ময়ের কাঁধে আঁকড়ে ধরল। অনেকক্ষণ পর মৃন্ময় ধীরে ধীরে ঠোঁট সরিয়ে নিল। কপালে আবার চুমু দিল। তরুর ভেজা চোখে সে নিজের প্রতিবিম্ব দেখল। এখন ভয়ে পাচ্ছ? আস্তে জিজ্ঞেস করল মৃন্ময়। তরু মাথা নাড়ল না, শুধু তার বুকে মুখ গুজে বলল, না, তুমি থাকলে আর কোনো ভয় নেই। মৃন্ময়ের ঠোঁটে চাপা হাসি ফুটল। এক হাতে তরুকে জড়িয়ে ধরে অন্য হাতে হাড়ির চামচ নাড়তে লাগল সে। কিন্তু ঠিক সেই মুহূর্তেই তরুর মাথার ভেতর বজ্রপাত হলো। এক ঝলকে তার চোখের সামনে ভেসে উঠল কালো এক অতীত। মৃন্ময়ের শীতল দৃষ্টি, নিষ্ঠুরতা, সেই ভয়ঙ্কর রাতগুলোর ছায়া তার বুকের ভেতর হঠাৎ হিমশীতল শীতলতা নেমে এলো। না! মনে মনে চিৎকার করে উঠল তরু। সে হঠাৎ দু হাত দিয়ে মৃন্ময়কে ঠেলে দিল। চোখ দুটো বড় বড় হয়ে গেছে। মৃন্ময় হতভম্ব। পাখি। তরুর চোখে পানি জমল। তীব্র কণ্ঠে বলে উঠল, আপনি সেই মানুষ যাকে আমি ঘৃণা করি। অথচ আমি আপনার বুকে আশ্রয় নিলাম কেন? আমি তো আপনাকে ঘৃণা করি। কথাগুলো ছুরির মতো গেঁথে গেল মৃন্ময়ের বুকে। সে এক মুহূর্তের জন্য চোখ নামিয়ে নিল। ঠোঁট শক্ত করে চেপে ধরল। তার মুখে কোনো কথা নেই, শুধু চোখের গভীরে জমে উঠল অন্ধকার। হঠাৎই সে যেন আবার সেই হিংস্র রূপ ধারণ করল। তার পাখি তাকে ঘৃণা করে, নিজের মুখে বলেছে। হঠাৎই মৃন্ময়ের চোখে এক ঝলক আগুন দপ করে জ্বলে উঠল। তরুর কথাটা যেন তাকে ছিন্নভিন্ন করে দিল। ঠোঁট শক্ত করে চেপে ধরল সে। তুই আমাকে ঘৃণা করিস? তার কণ্ঠ কর্কশ, যেন বুকের ভেতর থেকে কোনো পশুর গর্জন বের হচ্ছে। তরু আতঙ্কে পিছু হতে গেল, কিন্তু মৃন্ময় এক ঝটকায় তার মুখ চেপে ধরল। হাতের শক্তি এতটাই ভয়ানক ছিল যে তরুর নিঃশ্বাস আটকে এলো। মৃন্ময়ের চোখ লাল হয়ে উঠেছে। কাছে ঝুঁকে তার গলায় গরম নিঃশ্বাস ফেলল সে। তরুর চোখ দিয়ে টলটল করে পানি পড়ছে। গলা চেপে ধরার ভয়ে সে কথা বলতে পারছিল না। বুকের ভেতর থেকে কেবল ভাঙা ভাঙা শব্দ বেরোল। মৃন্ময় ঠান্ডা হাসি হেসে উঠল। তুই আমার ছাড়া কারো না। সে হঠাৎ করে তরুকে টেনে নিজের বুকে জড়িয়ে ধরল। এতটা শক্ত করে যেন হাড় ভেঙে যাবে। তরুর নিঃশ্বাস রুদ্ধ হতে লাগল। বাইরে ঝড়ো হাওয়া বইছিল। জানালার কপাট ধপধপ করে বাজছিল। ভেতরের রান্নার আগুন। আর এই আগুনের মাঝখানে মৃন্ময়ের চোখে জ্বলছিল এক অদ্ভুত অন্ধকার। ভালোবাসা আর ঘৃণার দহনে মিলেমিশে তৈরি এক অমানবিক আকাঙ্ক্ষা। চলবে।